স্যার স্যার স্যার, হ্যালো, আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম। আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করে দেখি, যে আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে এথিক্যাল স্ট্যান্ডার্ড ইন আইসিটি ওয়ার্কপ্লেস এবং হচ্ছে যে প্র্যাকটিস নেগোসিয়েশন স্কিলস। আমরা যদি একটু এটাকে ভেঙে নেই, যে আমাদের এথিক্যাল স্ট্যান্ডার্ড ইন আইসিটি ওয়ার্কপ্লেস বলতে কি বোঝাচ্ছে, কেউ একটু বলতে পারবেন? স্যার বুঝি নাই স্যার। স্যার এই এথিক্স এর ভিতরে এই আমাদের ক্লাসের টপিক হচ্ছে এথিক্যাল স্ট্যান্ডার্ড ইন আইসিটি ওয়ার্কপ্লেস। এটা বলতে আসলে কি বোঝায়? বা ওয়ার্ক স্ট্যান্ডার্ড এথিক্স আছে। জি, হ্যালো বলুন। স্যার, আমি বলতে চাচ্ছি যে যেহেতু আইটি রিলেটেড একটা বিষয়ে আমরা কাজ করব, ওখানে আমার ক্লায়েন্টের সিকিউরিটি বা গোপনীয়তা মিলিয়ে, বা যদি কোনো প্রতিষ্ঠানে আমি কাজ করি, ওইটার বিভিন্ন ইনফরমেশন বা এইসব কিছু মিলিয়ে যে একটা গোপনীয়তা বা সিকিউরিটি স্ট্যান্ডার্ড মিলিয়ে যে ধরনের এথিক্যাল একটা কন্ডাক্ট থাকবে পার্টিকুলার প্রতিষ্ঠানের বা পার্সনের, ওইটা মেনটেন করাটা হচ্ছে এথিক্যাল, ইয়ে যেটা বলছেন এথিক্স, এথিক্স ঠিক, এর কথা আপনার বলছিলাম। কথা ঠিক হয়েছে। এথিক্যাল স্ট্যান্ডার্ড বলতে হচ্ছে, এথিক্যাল বলতে নৈতিকতা বোঝায়। এখন জি প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে কিছু নৈতিকতা মেনটেন করতে হয়। তেমনি আমাদের আইসিটি যে সেক্টরটাতে আমরা কাজ করতেছি, অথবা আইটি সেক্টরে যেটাতে কাজ করতেছি, এইখানে আমাদের কিছু নৈতিকতা মেনটেন করতে হবে, কিছু এথিক্স মেনটেন করতে হবে। যেমন আমাদের ক্লায়েন্টের কাজ করার সময় অনেক সময় দেখবেন যে ক্লায়েন্টের হচ্ছে যে ব্যাংক কার্ড আমাদেরকে দিয়ে দিচ্ছে। এখন আমরা যদি ক্লায়েন্টের ব্যাংক কার্ড নিয়ে নিজের নামে হচ্ছে যে সেটা বিভিন্ন জিনিস পারচেস করি, তাহলে কি হবে? হবে না, চুরি হয়ে যাবে। আবার ক্লায়েন্ট হচ্ছে আমাদেরকে ফেসবুকের অ্যাক্সেস দিল, আমরা পরবর্তীতে ক্লায়েন্টকে সরাইতে পেজটাকে নিজের করে নিলাম, এটাও কি আমাদের এথিক্সের মধ্যে পড়বে? না স্যার, ওনার না। কোন কিছু না রিলেটেড স্যার, করা ঠিক হবে না। এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই প্রথম কয়েকটা ক্লাস, একটু প্রথম দুইটা ক্লাস আপনাদের একটু থিওরিটিক্যাল ক্লাস হবে, আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব, পরবর্তীতে ক্লাসগুলো আমরা প্র্যাকটিক্যালি চলে যাব। ঠিক আছে? একটু ধৈর্য নিয়ে মনোযোগ দিয়ে দেখবেন। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে। তো প্রথমে হচ্ছে প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ এথিক্স? এথিক্স হচ্ছে স্যার আমাদের, আপনার স্ক্রিনটা একটু শেয়ার দিলে ভালো হয়। আমার স্ক্রিন তো শেয়ার দেওয়া। না, শুধু লোগো দেখা যাচ্ছে স্যার, কিন্তু দেখা কিছু শেয়ার। যাচ্ছে না। দেখাচ্ছে না স্যার। লোগো ছাড়া কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, দাঁড়ান দেখতেছি। শেয়ার ছিল, কিছুক্ষণ আগে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? জি হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, জি স্যার, তাহলে দেখা আমাদের যাচ্ছে। যদি জি প্রথম, স্যার, এখন দেখা যায়। আচ্ছা ঠিক আছে, আমরা যদি বলি যে এথিক্যাল স্ট্যান্ডার্ড ইন আইসিটি ওয়ার্কপ্লেসের মধ্যে প্রথম প্রশ্ন যদি আসে যে হোয়াট ইজ এথিক্স? এথিক্স জিনিসটা কি? এথিক্স হচ্ছে কোনো সঠিক ভুলের মধ্যে, মানে কোনো এথিক্স মানে হচ্ছে সঠিক ভুলের মধ্যে সঠিক কোনটা সেটা বেছে বেছে নেওয়া। এটা হচ্ছে আপনার এথিক্স, মানে প্রফেশনাল বিহেভিয়ার যেটা। আপনার আইসিটি ওয়ার্কপ্লেসের বা আইটি ওয়ার্কপ্লেসের এথিক্যাল কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে যে এই, আপনি যখন হচ্ছে যে ভালোভাবে সবকিছু প্রফেশনালি কাজকর্ম করবেন, আপনার সততা দেখাবেন, তাহলে কি হবে? ক্লায়েন্টের সাথে আপনার মানে ট্রাস্ট বিল্ড করবে না? জি স্যার। আপনার আপনার প্রতি ক্লায়েন্টের ট্রাস্ট বিল্ড করবে, লং টার্ম কেরিয়ার গ্রোথ হবে, এবং হচ্ছে প্রফেশনাল রেপুটেশন তৈরি করবে, এবং হচ্ছে লিগ্যাল প্রবলেম থেকে আপনাকে বাঁচাবে। তাহলে আমরা যদি চিন্তা করি, আবার একটু বলি যে এথিক্স জিনিসটা কেন গুরুত্বপূর্ণ আইসিটি বা আইটি ওয়ার্কপ্লেসের ক্ষেত্রে? কারণ এটা আমাদের হচ্ছে কি, ক্লায়েন্টের ট্রাস্ট বৃদ্ধি করবে আমাদের প্রতি। ক্লায়েন্টে কি হবে? ট্রাস্ট বৃদ্ধি করবে। তারপর হচ্ছে, যদি ক্লায়েন্টের ট্রাস্ট বৃদ্ধি হয়, তাহলে দেখবেন যে আপনার কাছে পরবর্তীতে বারবার কাজ নিয়ে আসবে। তাহলে কি হবে? লং টার্ম কেরিয়ার গ্রোথ হবে না? জি তারপর হচ্ছে কি, জি স্যার। প্রফেশনাল রেপুটেশন তৈরি করবে। আপনি যে একজন হচ্ছে ভালো মানুষ, আপনি যে ভালোভাবে সবকিছু কাজকর্ম করেন, তাহলে কি এটার একটা প্রফেশনাল রেপুটেশন তৈরি করবে। প্লাস হচ্ছে কি, লিগ্যাল প্রবলেম থেকে বাঁচাবে, যে বিভিন্ন বিভিন্ন প্রকার যে ইললিগাল বা বিভিন্ন প্রকার আইনি যে প্রবলেমগুলো থাকে, সেগুলো থেকে হচ্ছে কি আপনাকে বাঁচিয়ে দিবে। এখন এটা যে, এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এখন হচ্ছে কিছু প্রিন্সিপাল আছে, এথিক্যালস এর কিছু কি প্রিন্সিপাল আছে। সেটার প্রথম যে জিনিস হচ্ছে, আপনার ভিতরে কি কি জিনিস থাকতে হবে। সেটার প্রথম জিনিস হচ্ছে সততা, অনেস্টি। আপনার কি করতে হবে?
অনেস্টি থাকতে হবে, যে ক্লায়েন্টকে ভুল তথ্য দেওয়া যাবে না, ফেক রেজাল্ট দেখানো যাবে না। যেমন আপনি ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে আমরা আশেপাশে দেখি না, ফেসবুকে 100% সেল গ্যারান্টি দিয়ে দেয়। এখন আপনারা বলুন তো জি স্যার। ফেসবুকে কে দাগাদাগি করেন না প্লিজ কেউ। এখন আপনি বলুন তো ফেসবুক আপনি নিজে কখনো কোনো সময় ভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে এই অ্যাড ক্যাম্পেইনটা করলে 100% হচ্ছে সেল আসবে? না স্যার। এখন আপনি আবেগে পইরা ক্লায়েন্টকে তো বলে ফেলছেন যে হ্যাঁ আমি 100% সেল এনে দেবো, এখন অথবা রেজাল্ট এনে দেবো। অ্যাভেলেবল দেখি স্যার। এখন এখন আপনি দিতে পারলেন না, তাহলে কি করবেন? ক্লায়েন্টকে তখন হচ্ছে কি ফেক রিপোর্ট তৈরি করবেন না? এই ফেক রিপোর্ট জি তৈরি জি করা হবে, তখন কিন্তু হচ্ছে এটা পরবর্তীতে আপনি ধরা খেয়ে যাবেন। এর জন্য আপনার হচ্ছে কি অনেস্টি মেনটেন করতে হবে, ক্লায়েন্টকে কোনো ভুল তথ্য দেওয়া যাবে না, কোনো প্রকার ফেক রেজাল্ট দেওয়া যাবে না, এবং হচ্ছে কি যেসব ক্ষেত্রে গ্যারান্টি বলা মানে কাজ করা যায় না গ্যারান্টি বলে, সেসব কাজে গ্যারান্টি বলে কোনো কিছু সেল করা যাবে না। ক্লিয়ার? জি জি স্যার। তারপরে সেকেন্ড হচ্ছে যে ডাটা প্রাইভেসি বা ডাটা সুরক্ষা। ক্লায়েন্টের ডাটা লিক করা যাবে না। যেমন হচ্ছে কি আমার কাছে ক্লায়েন্টের অনেকগুলো ডাটা আছে, যেগুলো আমি বাইরে চাইলে সেল কয়েক লাখ টাকা সেল করে দিতে পারবো। আমি এজ এ পার্সোনাল হচ্ছে লিড জেনারেটর হিসেবে আমার কাছে কিছু লিড আছে ক্লায়েন্টের, কিন্তু আমি কি করতেছি টাকার লোভে না পড়ে অনেস্টি মেনটেন করে ক্লায়েন্টের ডাটাগুলো আমার কাছে সুরক্ষিত রেখে দিয়েছি না? জি এখন স্যার। আমাকে যদি কেউ টাকার লোভ দেখায়, আমার যদি ভিতরে অনেস্টি না থাকে, তাহলে কিন্তু আমি লোভের বশবর্তী হয়ে সেগুলো সেল করে দিব না? জি স্যার। তো এর জন্য হচ্ছে কি ক্লায়েন্টের ডাটা লিক করা যাবে না, ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টের কোনো পাসওয়ার্ড শেয়ার করা যাবে না। এই জিনিসগুলো ডাটা প্রাইভেসিতে আপনার কি করতে হবে? মেনটেন করে রাখতে হবে। তারপর হচ্ছে কি ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা। জি স্যার। আপনার কাজের ভিতরে স্বচ্ছতা রাখতে হবে। ধরেন আপনার একটা কাজ করতে দিচ্ছে, আপনার কোনো কারণে সেটা ধরেন হচ্ছে বলছিলেন 5 দিন লাগবে, এখন কোনো কারণে 5 দিন হচ্ছে না, আরো 2 দিন সময় লাগতেছে, এটা হচ্ছে ক্লায়েন্টকে বলবেন। যদি না বলে বলেন যে একটু পরে দিচ্ছি একটু পরে দিচ্ছি, এই কথা বলে 2 দিন হচ্ছে যে বাদ দিয়ে দিচ্ছেন, তাহলে কিন্তু হবে না, তাহলে আপনার ট্রান্সপারেন্সিটা ঠিক থাকবে না। তারপর হচ্ছে যে আপনার ক্লায়েন্টকে বললেন যে ক্লায়েন্টের বাজেট কত, ক্লায়েন্টকে বললেন যে ক্লায়েন্টের বাজেট $1,000, কিন্তু $1,000 আপনি কোথায় কোথায় খরচ করবেন এইগুলো যদি না জানান, তাহলে আপনার হচ্ছে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা মেনটেন করা হলো? না। যেমন আপনার আম্মু বা আপনার আব্বু বাজার করতে দিলে বাজার থেকে গিয়ে বলতে হয় না যে এটা দিয়ে এত টাকা কিনছি, এটা দিয়ে এত টাকা কিনছি, এটা থেকে এত টাকা খরচ, এখান থেকে আমি এত টাকা নিচ্ছি, এগুলো বলতে হয় না? জি স্যার। জি স্যার। না বললে কিন্তু ধরা খাইলে কিন্তু জামিন থাকে না। তেমনি হচ্ছে কি এই ট্রান্সপারেন্সি আপনার সব জায়গায় সব কাজে হচ্ছে কি মেনটেন করতে হবে। তারপর হচ্ছে কি রেসপেক্ট এন্ড প্রফেশনালিজম। রেসপেক্ট এন্ড প্রফেশনালিজমের ক্ষেত্রে কি আপনি যখন কাজ করবেন, আপনার ক্লায়েন্ট হোক অথবা আপনার টিম মেম্বার হোক, একে অপরকে কি করতে হবে? রেসপেক্ট করতে হবে। ঠিক আছে? রেসপেক্ট করতে হবে, কারণ আপনি হচ্ছে ক্লায়েন্ট, ধরুন আপনার একজন টিম মেম্বার আপনার চেয়ে একটু কম স্কিল হতে পারে, এখন আপনি তাকে নেগলেক্ট করতেছেন, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেছেন, এতে কি আপনার কাজের পরিবেশ সুন্দর থাকবে? সুন্দর থাকবে না। এর জন্য হচ্ছে কি একজন আরেকজনকে কি করতে হবে? রেসপেক্ট করতে হবে। তেমনি ক্লায়েন্টকেও কি করতে হবে? স্যার বা ম্যাম বা এগুলো বলে হচ্ছে কি সম্বোধন করতে হবে। ক্লায়েন্টকে হচ্ছে যে তুচ্ছ-তাচ্ছিল্য বা আরে ভাই বুকা আপনি কিছু বুঝেন না, আমার কথা সঠিক, এইটা এইভাবে না এটা এইভাবে, আপনি কি বেশি বুঝেন, এই টাইপের কথাবার্তা বলা যাবে না। ভাই দা মার্কসকে দাগাদাগি করতেছেন, আমি কিন্তু আপনাকে রিমুভ করে দিব, স্ক্রিনে যে দাগাদাগি করবেন রিমুভ করে দিব একবার ক্লাস থেকে। জি স্যার। তারপর হচ্ছে কি অ্যাভয়েড প্লেজারিজম। কোন কারো জিনিস কি করা যাবে না? কপি পেস্ট করা যাবে না। তাহলে হচ্ছে কি আমরা কি করি নর্মালি ফেসবুকে কোন একটা কারো একটা পোস্ট যদি পছন্দ হয়, সেটা সুন্দর করে কপি করে নিজের প্রোফাইলে কি করি আপলোড করে দিয়ে দিই, করি না আমরা এগুলা? এই জি জিনিসগুলা করা যাবে না, এগুলো হচ্ছে কি প্রাইভেসি করা যাবে না। তো কি করতে হবে? কপি কন্টেন্ট ব্যবহার না করে, অন্যের কোনো কন্টেন্ট কপি না করে নিজে থেকে সে হচ্ছে কি কন্টেন্টটা রেডি করে বা তৈরি করে সেটা হচ্ছে কি ক্লায়েন্টকে দেওয়া বা নিজের জন্য স্যার প্রশ্ন ব্যবহার ছিল করা। একটা। মনে থাকবে? স্যার প্রশ্ন ছিল একটা। জি কি স্যার। বলুন? স্যার এই যে কপি কন্টেন্টের ক্ষেত্রে যে বললেন কারোরটা কপি করা যাবে না, আমি যদি এআই ইউজ করে কন্টেন্ট নিই সেটা কি দিতে পারবো?
হ্যাঁ দিতে পারবেন, সেটা তো আর অন্য একটা কপি করা হলো না। জি স্যার, থ্যাংক ইউ। স্যার একটা তারপর প্রশ্ন। হচ্ছে শুধু রেডি করলে হবে না, এটা পরবর্তীতে হিউম্যানাইজ করে পরবর্তীতে সেটা আপলোড দিবেন। স্যার একটা জি স্যার, প্রশ্ন। ওটা জানি। জি জি বলেন। স্যার মানে আমি ওটা কপি করবো না, কিন্তু ওটার থেকে আইডিয়া নিয়ে বানানো যাবে হ্যাঁ না? হ্যাঁ, এটা এটা করতে পারবেন, আইডিয়া নিয়ে করতে পারবেন, এটা তো সমস্যা না, আপনি তো হুবহু কপি করলেন না। জি স্যার। তারপর হচ্ছে কি আপনি যে কাজটা করবেন সেটাকে অরিজিনালি যেন কাজটা করা হয়ে থাকে, এই জিনিসগুলো মেনটেন করলে আপনার কি হবে, আপনার এই আপনার এথিক্যাল আই আই মানে কাজের ক্ষেত্রে এথিক্স মেনটেন করা হবে। তো আমরা যদি আরেকবার একটু বলি কি এথিক্যাল প্রিন্সিপালস গুলো কি কি: অনেস্টি, ডাটা প্রাইভেসি, এবং হচ্ছে কি ট্রান্সপারেন্সি, রেসপেক্ট এন্ড প্রফেশনালিজম, এবং হচ্ছে অ্যাভয়েড প্লেজারিজম। এই জিনিসগুলো কি করতে হবে আমাদের, আমাদের কাজ করার ক্ষেত্রে মেনটেন করতে হবে। ক্লিয়ার? Yes, sir. এইখানে কারো কোনো প্রশ্ন আছে বলেন তো? না স্যার। আমরা না সবাইকে স্যার, না এই আমরা জায়গায় নাই। না স্যার, কোশ্চেন নাই, বুঝতে পারছি, সমস্যা নেই। আমরা আমরা প্রত্যেকটা ক্লাস শেষে বা টপিক শেষে সবাইকে প্রশ্ন করার জন্য সুযোগ দিব, ঠিক আছে? জি তখন স্যার। জি স্যার। প্রশ্নগুলা করবেন, ক্লাসের মাঝখানে প্রশ্ন করলে দেখা যায় যে আপনাদের হচ্ছে কি কনসিকুয়েন্স নষ্ট হয়ে যায়। আর এই Yes, sir. এই স্যার এই ডক্স কে শেয়ার করে দিবেন না, এটা হ্যাঁ হ্যাঁ, দিবেন না আপনাদের স্যার? গ্রুপে দিয়ে দিব, চাইলে গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। আর স্যার ওই যে জি আমরা স্যার, তো এটা গ্রুপে রিরাইট দিয়ে রিরাইট দিচ্ছি। করে রিরাইট করে কোনোটা তো করতে পারবো স্যার। বুঝি নাই। মানে কোনো কন্টেন্ট তো আমরা রিরাইট করতে পারবো এই দিয়া, হ্যাঁ এই হ্যাঁ, যে করতে পারবেন করতে টুলস পারবেন, দিয়ে। সমস্যা নেই, সমস্যা নেই। এইগুলো নিয়ে আমরা আরো মানে কন্টেন্ট রাইটিং যখন করবো না, আরো বিস্তারিত জি জানবো, স্যার, ঠিক আছে? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো মেনটেন করব। এখন আপনারা নিজে থেকে আরো কেউ কোনো কিছু বলতে পারবেন যে এই জিনিসগুলো স্যার আরো অ্যাড করলে ভালো হতো, বা এই জিনিসগুলো আরো করলে আমাদের জন্য সুবিধা? আরো দু একজন বলেন তো। টাইম ম্যানেজমেন্ট দেওয়া যায়, টাইম ম্যানেজমেন্ট সময় মতো যদি কাজে না জমা দিই বা ওই জিনিসটা মেনটেন না করি তাহলে তো হবে না। হ্যাঁ হতে পারে, টাইম ম্যানেজমেন্ট হতে পারে, যে টাইমের সময়ের কাজ সময় আমরা হচ্ছে কি ক্লায়েন্টকে হচ্ছে যে দিয়ে দিব। ওটাই যে ক্লাস স্বচ্ছতার ক্ষেত্রে ওটা যে আপনার হচ্ছে কাজের প্রোগ্রেস সম্পর্কে জানিয়ে রাখা, আপনি কখন কোথায় হচ্ছে কি কত সময় ব্যয় করতেছেন, এটা ক্লায়েন্টকে হচ্ছে কি সময় মতো ক্লায়েন্টকে জানাই দিতে হবে, আপ টু ডেট করে রাখতে হবে, ঠিক আছে? তো আমরা যদি এই এই তাহলে এথিক্যাল স্ট্যান্ডার্ডটা যদি বুঝে থাকি, আমাদের আজকে ক্লাসের আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে কি প্র্যাকটিস নেগোসিয়েশন স্কিলস। প্র্যাকটিস নেগোসিয়েশন বলতে কি বোঝায় আমরা যদি একটু বলি, এক লাইনে একটু বলেন তো কেউ। স্যার, নেগোসিয়েশন হচ্ছে দরদাম করা আর কি, বা হ্যাঁ আমরা দর কষাকষি যেটা করি ক্লায়েন্টের সাথে, ওইটা করতে পারাটা একটা বড় ধরনের জিনিস। আচ্ছা কারণ ওইটা ঠিক মতো হইলে আমি আমার পর্যাপ্ত পরিমাণ যেটা আমি ডিজার্ভ করি ওই পরিমাণ টাকাও পাবো, প্লাস হচ্ছে ওনার সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, উনিও বুঝতে পারবে যে যেহেতু নেগোসিয়েশনটা ভালো পারছে তাহলে কাজটা ডেফিনেটলি সে ভালো পারে, একটা আচ্ছা, ভালো ইমপ্রেশন দেওয়া যাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো নেগোসিয়েশন বলতে আসলে বোঝানো সহজ বাংলায় কথা বলা হয় যে দরা দামাদামি করে একটা উইন উইন সিচুয়েশন তৈরি করা, যাতে যে কিনবে তারও যেন লস না হয়, আবার যে বিক্রি করবে তারও যেন লস না হয়, দুই পক্ষ যেন জিতে, একটা উইন এরকম উইন। একটা এরকম একটা পরিস্থিতিতে নিয়ে আসাটাকে বলা হচ্ছে কি নেগোসিয়েশন বলা হয়। তাহলে আমাদের জন্য অ্যাজ এ আমরা ফ্রিল্যান্সার হিসেবে আমাদের কেন নেগোসিয়েশন করা প্রয়োজন, বলতে পারবেন কেউ? স্যার, এটা একটা কারণ হচ্ছে এটা যে ফার্স্টলি আমি নেগোসিয়েশন করলে আমার যে স্কিলটা আছে ওই স্কিলটা যথেষ্ট পরিমাণে ফাইন্যান্সিয়ালি আমি লাভবান হব। এবং যদি প্রপার নেগোসিয়েশন হয় তাহলে যিনি আমাকে ক্লায়েন্ট থাকবেন উনিও বুঝতে পারবেন যে ওনার জন্য একটা উইন উইন সিচুয়েশন আছে, উনিও হারলেন না, মানে ঠকলেন না, আমিও আমার প্রাপ্ত যে ইয়াটা আছে ওইটা আমি পেলাম। প্লাস হচ্ছে যে উনি একটা এইসব ক্ষেত্রে ওই কথা বলার মধ্যেই একটা ট্রাস্টের ইনিশিয়াল ট্রাস্টটা বিল্ড হয়। একটা জিনিস আমি বুঝছি। আর আর হলো গিয়ে যে নেগোসিয়েশনটা ঠিক মতো হইলে ওই যে আপনার মনে করেন যে সিকিউরিটি থাকে, বলতে আমি বুঝাই যে পালিয়ে গেলেও একটা রাস্তা পাওয়া যায় খুঁজে পাওয়ার। আচ্ছা কারণ গুড। ওখানে 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 কন্টাক্টের বিষয় থাকবে, তারপরে তার সাথে কন্টাক্ট করলে কি কি কোথায় কি করতে হবে না করতে হবে সবগুলা জিনিসই তো অনলাইনের ক্ষেত্রে দেখা যায় না, যে
আমি যখন আমাকে যখন কেউ নিচ্ছে তখন বলবে যে আপনার ইমার্জেন্সি কল কন্ট্যাক্ট দেন, ওইটা দেন, এইটা দেন। তো এই যে পুরো জিনিসটা নেগোসিয়েশনে ভালো হইলে আরামসে কোনো ধরনের একটা ইয়ে ছাড়া, মানে মুখ কালাকালি ছাড়া ইনফরমেশনগুলো সুন্দর করে বের করে নিয়ে আসা যায়। আচ্ছা, গুড। এটা ঠিক হয়েছে। আমরা যদি আবার আরো সুন্দর করে আরো একটু ভালোভাবে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যারা ফ্রিল্যান্সার বা আমরা যারা জি ফ্রিল্যান্সিং করব, ধরেন বা কোনো একটা জায়গায় জব করতে গেছেন, আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি কোনো একটা ভাইভাতে ছিলাম, কোনো একটা প্রতিষ্ঠানের কোনো একটা ভাইভাতে ছিলাম। একজন মেয়ে, সে আসছে কি, সে নাকি প্রিভিয়াস জব করতেছিল 20,000 টাকা, তার জবের ছিল, স্যালারি ছিল 20,000। তাহলে মানুষ একটা জব সুইচ তো তখনই করে যখন হচ্ছে তার হচ্ছে কি আর একটু বেশি স্যালারি যেন আসে। তো সে হচ্ছে যে স্যালারি জি ভাইবা বোর্ডে আসছে, আসার পর হচ্ছে কি তাকে জিজ্ঞেস করলো আপনার স্যালারি কত, কত চান আপনি। সে সুন্দর করে বলতেছে কি, স্যার আপনারা যত দিবেন তত হইলেই হবে। হ্যাঁ এখন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে আপনার তো তাহলে স্যালারি আমরা 10,000 টাকা দেবো। সে বলে কি, স্যার বেশি কম হয়ে গেল। পরে আমরা বলছি আচ্ছা ঠিক আছে, আপনার স্যালারি 16,000 টাকা করে দিলাম, আপনি জয়েন করেন। সে দেখি রাজি হয়ে গেল। তাহলে তার উচিত ছিল না এখানে একটু নেগোসিয়েশন করা? কিন্তু ওই তার পোস্টটার জন্য আমাদের বাজেট ছিল 25,000 টাকা। তাহলে দেখেন, একজন নেগোসিয়েশন না করার কারণে তার স্যালারি রেঞ্জ ছিল 25,000 টাকা, কিন্তু তাকে আমরা হায়ার করলাম কত টাকা দিয়ে? 16,000 ষোলো টাকা। হাজার দশ ইনস্ট্যান্ট, 11,000 বাজায় ফেলছেন। হ্যাঁ, ইনস্ট্যান্ট কোম্পানির কত 9,000 টাকা লাভ করে দিলাম আমরা। দাম। স্যার তাহলে উনি যদি আগে 20 পেয়ে থাকে তার মানে তো যথেষ্ট ভালো। তার মানে হচ্ছে নেগোসিয়েশন তার পারার কথা। তাহলে কি সে বেশি পাইছে না কম পাইছে, নাহলে 16,000 রাজি হবে কেন? এটা এটা উনি জানে। যাই হোক, এটা ওই আমরা কই কনফ্লিক্টে যাচ্ছি না, জাস্ট জি আপনি দেখেন নেগোসিয়েশন করার জন্য আমাদের বাজেট ছিল 25,000 টাকা, সেখান থেকে একজন ক্যান্ডিডেট 9,000 পেয়েছি, টাকা বেঁচে। সে নেগোসিয়েশন স্যার না এমনও করার হতে কারণে। পারে যে সেখানে কমফোর্ট ফিল করছে ওই জায়গা থেকে। যাই হোক, হ্যাঁ যেটা সেটা যে কারণে হোক না কেন, আমি যেটা বোঝানোর চেষ্টা করি সেটা শুনেন, যে আমাদের বাজেট ছিল বেশি, শুধুমাত্র এই কারণে সে কি করলো না, সে তার এক্সাক্ট বাজেট যেটা ছিল তার সেটা সে পেলো না। তাহলে তেমনি দেখবেন যে আমরা সব সময় চাই কি, যে কম বাঁচাইতে টাকা টাকায় মানুষকে কাজে নেওয়ার জন্য। নিয়ে। এমনি হ্যাঁ পৃথিবীর সবাই সবাই সেভ করতে চায়। তো এর জন্য আমাদের হচ্ছে কি নেগোসিয়েশন স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, যেন আমরা আমাদের যেটা ন্যায্য সেটা যেন আমরা নিতে পারি। তো নেগোসিয়েশন করতে গেলে কি কি জিনিস মেনটেন করতে হবে আমরা একটু হচ্ছে দেখি। যদি প্রথমে বলে যে হোয়াট ইজ নেগোসিয়েশন, নেগোসিয়েশন বলতে হচ্ছে কি ক্লায়েন্টের সাথে প্রাইস, ডেডলাইন, স্কোপ নিয়ে স্মার্ট ভাবে আলোচনা করা। শুধুমাত্র যে কোন একটা ইয়ের মানে শুধুমাত্র যে প্রাইস বলতে নেগোসিয়েশন বলতে বিষয়টা এরকম না। এখন ধরেন একটা কাজ না করতে সময় লাগে 10 দিন, এখন আপনাকে ক্লায়েন্ট জোর করে 5 দিন করে নিল, তাহলে আপনার ওভার টাইম অনেক বেশি করতে হবে না? হ্যাঁ ওভার টাইমের জন্য কি সে আপনাকে টাকা দিবে? দিবে না। দিবে না তো। কিন্তু আপনি কিন্তু নেগোসিয়েশন না করার জন্য কিন্তু তখন কেউ রাজি হয়ে গেলেন। তাহলে আপনার বুঝছে। এই টাইমিং নিয়েও দেখতে হবে। তারপরে স্কোপ থাকে, কোন কাজে কতটুকু স্কোপ পাবেন, কতটুকু বেনিফিটেড হবেন, এই বিষয়গুলো নিয়ে স্মার্টলি আলোচনা করাটাই হচ্ছে কি নেগোসিয়েশন। ক্লিয়ার? নেগোসিয়েশন। তাহলে আপনাকে যে জি জিজ্ঞেস করা হয় যে কেন নেগোসিয়েশন স্কিলটা জরুরি, কারণ হচ্ছে যে বেশি ইনকাম জেনারেট করে। তখন ওই যে একজন স্যার বলেছিলেন যে আপনার নেগোসিয়েশন করার মাধ্যমে কি আপনার স্যালারিটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে, তেমনি এখানেও বলা হচ্ছে যে আপনার বেশি ইনকাম জেনারেট করতেছে। তারপর হচ্ছে কি বেটার ডিল পাওয়া যায়, এবং হচ্ছে কি ক্লায়েন্টের সাথে রিলেশনশিপ স্ট্রং করা যায়। বুঝতে পেরেছি? তাহলে নেগোসিয়েশন কেন জরুরি, যে আপনার ওই যে সে যদি নেগোসিয়েশন করতে পারতো তাহলে 25,000 টাকার জব তাহলে সর্বনিম্ন হলেও 22 থেকে 23 হাজার বা টাকা আমরা নিয়ে হ্যাঁ নিতে পারতাম। তাহলে মিনিমাম এই 22,000 টাকা পাইতো। হ্যাঁ, এই জায়গাতে সে 5-6 হাজার টাকার উপরে কি একটা বেনিফিটেড হতো। তারপর হচ্ছে কি বেটার ডিল, ধরেন আমাদের কথার কথা একটা কাজ করতে ধরেন 10 দিন সময় দেওয়া থাকে, সেখানে যারা উপর লেভেলে থাকে তারা সবসময় চায় কাজটা আরো দ্রুত শেষ করে ফেলার জন্য। এবং তারা কি করে নিজের নিচের লেভেলে যারা আছে তাদেরকে আরো সময় প্রেসার দেয়, বলে যে এটা 5 দিনের মধ্যে শেষ করে ফেলেন, তাই না? এখন আপনি যদি চুপচাপ করে থাকেন, মানে ইয়েস বস করেন, বলেন না যে স্যার এটা প্রবলেম হবে, না বলে যদি মেনে নেন, তাহলে কিন্তু আপনার জন্য সেটা কঠিন হয়ে যাবে। তখন দিন রাত জি কাজ স্যার। করতে হবে। কিন্তু আপনি যদি স্মার্টলি কথা বলতে পারেন, তখন যুক্তি সহকারে বলবেন স্যার
এই যে এই কাজটা দেখতেছেন, এই কাজটা করতে এত সময় লাগবে, এই কাজটা করতে এত সময়, এটা করতে এত সময়, আর আমার রিভিশন দিতে এত সময়, তাহলে টোটাল কাজটা করতে স্যার আমার 7 দিন সময় লাগবে, স্যার আপনি আমাকে 8 দিন সময় দেন। এভাবে তাহলে জি সুন্দর করে যদি কথা বলেন, তাহলে আপনাকে সে টাইম কমাই দিতে পারবে? না, বাড়াইয়ে দিবে স্যার। আর একটা জিনিস হইতে পারে স্যার, ওই যে নেগোসিয়েশন না করলে অনেক সময় বসেরা মনে করে যে এত কথাই বলতে পারে না, হ্যাঁ, এর কথাই প্রমোশন বলতে দিয়ে কি পারে না, করব, প্রমোশন দিয়ে কমিউনিকেশনটা কি থাকে না, কমিউনিকেশন স্কিলটা খুবই জি গুরুত্বপূর্ণ। খুব গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের একটা কমিউনিকেশন নিয়ে একটা ক্লাস নেব ইনশাল্লাহ। তো হচ্ছে কি, তারপর হচ্ছে কি, ক্লায়েন্টের রিলেশনশিপটা স্ট্রং হয়। যখন ক্লায়েন্টের সাথে যত বেশি কথা বলবেন, ক্লায়েন্ট মনে করবে কি জানেন, যে ও আমার বিজনেসটা নিয়ে অনেক সিরিয়াস। আপনার সাথে কেউ একটু বেশি কথা বললে আপনার তাকে আপন আপন মনে হয় না? জি কেউ একটু বেশি খোঁজ খবর নিলে আপনাকে তাকে আপন মনে হয় না, যে মনে হয় আমার অনেক আপন? জি তেমনি ক্লায়েন্টের সেটাই। সাথেও যদি মানে আবার একটা আছে অতিরিক্ত কথা না বলা, সেটা না, বা যতটুকু প্রয়োজন ততটুকু ক্লায়েন্টের সাথে কথাবার্তা বললেই তখন হচ্ছে কি ক্লায়েন্ট মনে করবে এ মনে হয় আমার বিজনেসটা নিয়ে সিরিয়াস। তখন কি হবে, তখন হচ্ছে কি আপনার সাথে ক্লায়েন্টের একটা স্ট্রং রিলেশনশিপ তৈরি হবে। ক্লিয়ার? তাহলে নেগোসিয়েশন স্কিল কেন আমাদের ভিতরে থাকতে হবে? জি আমরা অনেকেই আছি, আমরা সবচেয়ে মানে জীবনমুখী একটা উদাহরণ দিই, যারা এমনি ফিক্সড প্রাইসেস ছাড়া এমনি যে লোকাল দোকান থেকে কেনাকাটা করেন, ধরেন একটা দোকান জিনিসের দাম ধরেন 500 টাকা, দোকানদার দাম চায় বসে 2000 টাকা। এখন আপনার মাথায় কাজ করে, আল্লাহ, এই যে 2000 টাকা আছে, এই জায়গায় যদি আমি কোনোভাবে 1000 টাকা দাম বলে, আমার তো মানিজ্য থাকবে না, এই ভাববে যে আমার কি ফকির আসছে। আমরা লজ্জার পরে হচ্ছে কি সেটা দাম 1700-1800 টাকা দাম বলে ফেলি না? জি 1500টা মিনিমাম বলতে হয়। 1500, মানে নিজের কাছে একটা লাগে যে 2000 টাকা দাম চাইছে, কেমনে এটা 500 টাকা বলি। আর নিজের কাছে এটা কেমন যেন লাগে, তখন হচ্ছে কি বাধ্য হয়ে 1200, 1300 বা 1400, 1500 টাকা বলে ফেলি। তাহলে দেখেন, হ্যাঁ স্যার অনেকে আপ- স্যার অনেকে আছে এগুলো বোঝে, তারা হচ্ছে যে 2000 টাকা 300 টাকা বলে স্যার। হ্যাঁ, যারা বুঝে তারা মেয়ে তাদের জন্য, মানুষ বলে দেয় এটা। যারা বুঝে তারা তো ভালো, যারা বুঝে না তাদের জন্য এই স্কিলটা প্রয়োজন। তাহলে যে বুঝতো, যে আসলে জিনিস বুঝে, তার তার কথা হচ্ছে কি, টাকা দামি জিনিস কিনবো, ভালো জিনিস কিনবো, এটা মান সম্মানের কি আছে? ও যদি বেশি চায়, যদি মান সম্মান ওর ঘাটতি না হয়, তাহলে আমার কম বলে মান সম্মান কেন ঘাটতি হবে? তাহলে সে কিন্তু অ্যাকচুয়াল দামটাই তখন বলতে সাহস করে বলে ফেলবে, তাই না? তো এই জিনিসটা আসলে এখানে মোট ভয় পাওয়ার বা লজ্জা পাওয়ার কিছু নাই, যেটা অ্যাকচুয়াল জিনিস সেটা আমাদের কি করা বলা উচিত। ক্লিয়ার? স্যার জি মোট কথা হলো দর কষাকষি না করলে নিজেকে ঠকতে হইব আর কি। হ্যাঁ, দর কষাকষি না করলে আমাদের ঠকতে হবে। তো এখন আমরা দেখবো যে কি নেগোসিয়েশন করার কিছু টেকনিক আছে। প্রথম কথা হচ্ছে কি, আপনার হচ্ছে কি নো ইউর ভ্যালু। এখন আপনি যদি আপনার ভ্যালুটাই না বুঝেন, ধরেন আপনি যে একটা কথা বলে না, যে আর নিজে ইয়ে মানির মান লাখ টাকা, একটা কথা আছে, বিভিন্ন এলাকায় এরকম বলে যে লাখ টাকা সমান আমার মান বা আমার কথা। আর আপনি যদি বুঝেন যে আপনার একটা কথা লাখ টাকার সমান, তাহলে কিন্তু আপনি ওইভাবেই আপনার কথাগুলো সব জায়গায় বলবেন। আর আপনি যদি মানে কেউ দেখেন না, কিছু মানুষের কথাবার্তা কোনো দাম নাই, যে কোনো জায়গায় কথাবার্তা বলে তাকে কেউ পাত্তা দেয় না, দেয় এরকম আছে না? জি তো এরকম হচ্ছে কি, জি আপনার স্যার। ভ্যালু সম্পর্কে আপনি নিজে জানতে হবে। আপনার জানতে হবে যে আপনি একটা কাজ করতেছেন, সেটার দাম কি আসলে 1000 টাকা না সেটার দাম 100 টাকা। তাহলে আপনি যদি আপনার ভ্যালু জানেন, আপনার কাজের যেটার দাম যদি 100 টাকা, সেটা অবশ্যই আপনি 1000 টাকা চাইবেন না। আবার যেটার দাম 1000 টাকা, সেটা অবশ্যই 100 টাকা চাইবেন না। তাহলে কি করতে হবে, নিজের স্কিলের দাম জানা, যা দিবেন তাই নিব, এই অ্যাটিটিউডটাকে অ্যাভয়েড করতে হবে। আমরা অনেক সময় বলি না, আরে ভাই আপনার যা দিবেন দেন। হুম এখন আমরা আবার এটা একটা তাহলে তো ভুল, স্যার নিজের মান কমবে। হ্যাঁ এটা আমরা একটু ভুল করি। আবার আমরা কিন্তু ঠিকই মানুষকে দাম দেই, কিন্তু মানুষ আমাদেরকে দাম দেয় না। কিভাবে, একটু একটু চিন্তা করে দেখেন। আপনি কোন একটা রিক্সাওয়ালার সাথে যখন দামাদামি করতেছেন, রিক্সাওয়ালা এই টেকনিকটা অ্যাপ্লাই করে, আরে ভাই দিয়েন, আপনি যা দিবেন দেন, ঠকাবেন না তো গরিব রে। এই কথা বলে উঠলেন, যাওয়ার পরে 30 টাকা বার আপনি 40 টাকা দিয়ে চলে আসলেন। কিন্তু এই কথাটা আপনি আবার কাউকে বলেন, সে জায়গায় 30 টাকা যে টাকা, সে জায়গায় আপনাকে 10 টাকা দিয়ে রাখবে। এরকম হয় না আমাদের সাথে? জি জি স্যার, অনেক হয়। এরকম কিন্তু আমাদের সাথে অনেক হয়। তো আমরা মানুষকে ভ্যালু ঠিকই দিচ্ছি, কিন্তু মানুষ আমাদেরকে কি দিচ্ছে না, ভ্যালু দিচ্ছে না। কোনো ভ্যালু জি দেয় না। তাই আমাদের কি করতে হবে, দ্য স্যার নেক্সট নেগোসিয়েশনটা নেগোসিয়েশন জেনারেশন ফলো। বাড়াইতে হবে স্যার স্যার একটা তাহলে প্রশ্ন ছিল। জি জি বলুন। স্যার আমি ফোন থেকে হচ্ছে এখানে জয়েন করছি, তো এখানে তো হচ্ছে আপনি ক্লাস নিচ্ছেন,
আমি ল্যাপটপ থেকে, আমার ফোনে চার্জ নেই, এটার জন্য ল্যাপটপ থেকে আর কি আমি জয়েন করলাম। তো এখন হচ্ছে এখানে কোনো ক্লাস হচ্ছে না। আপনি অন্য লিঙ্কে জয়েন করছেন সম্ভবত। ও ঠিক আছে স্যার, সরি, ভুল হয়ে গেছে মনে হয় আমার। আচ্ছা ঠিক আছে। তো তাহলে কি করতে হবে, আপনার ভ্যালু জানতে হবে। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে কি, আপনার রিসার্চ বিফোর টকিং। রিসার্চ বিফোর টকিং বলতে এটা বোঝাচ্ছে, আপনি যখন কোন একটা ক্লায়েন্টের যে যেমন আপনার কথার কথা এর আগে একটা জিন্সের প্যান্ট কিনছেন ধরেন 1,000 টাকা দিয়ে, সেই প্যান্টে আপনাকে যদি বা আপনি কারো থেকে শুনে গেছেন অমুক মার্কেটে গেলে 1,000 টাকায় জিন্সের প্যান্ট পাওয়া যায়, সেই মার্কেটে যদি আপনার কাছে 5,000 টাকাও দাম চায়, আপনি সরাসরি কত টাকা বলবেন? আরে ভাই রাখেন, এটার দাম 1,000 টাকা। এই কথা বলে তাকে একবার বোল্ড আউট করে দিবেন না? জি। হ্যাঁ, একটু কথা ছিল। জি বলুন। আমাদের অনেকেই জয়েন হতে পারছে না, হোস্ট হ্যাজ লক দিস মিটিং এরকম দেখাচ্ছে, 300 মানুষের লিমিট অনেকক্ষণ থেকে ক্রস হয়ে গেছে। মেসেজ হচ্ছে। স্যার অনেকের হচ্ছে বেড়ে যাচ্ছে, আবার আমার একটা ফ্রেন্ড ছিল, তারও বের করে দিয়েছে, অনেকে আবার বের করেও দিচ্ছে, এরকম প্রবলেমটাও হচ্ছে স্যার। কেউ কাউকে বের করে দিচ্ছে না, আমরাই তো, আমাদের কাছে তো হচ্ছে অ্যাক্সেস, আমাদের বাইরে তো আর কারো কাছে অ্যাক্সেস নাই। কেউ স্যার এই অনেকে প্রবলেমটা হচ্ছে আমাকে স্যার দুইবার লিঙ্ক থেকে বাইর করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা শোনেন, আমরা তো লিঙ্ক থেকে আসলে বের করে দিচ্ছে স্যার অনেকের, মানে আমি বলি শোনেন, আমরা বুঝতে পারিনি আপনারা এতজন হচ্ছে ক্লাসে জয়েন করবেন, এর জন্য আমরা 300 লিমিট রাখছিলাম। আপনারা যদি আরো বেশি ক্লাসে জয়েন করেন আমরা আরো লিমিট বাড়াবো। স্যার এখন 300 হয়ে গেছে স্যার, এই কারণে হয়তো মানে প্রবলেম করতেছে গতকালকের স্যার মতো। 500 করা উচিত। স্যার আচ্ছা ঠিক 500 আছে, করে দিয়েন। লিমিট একটু বাড়িয়ে দেন, 500 করে দেন। আপনারা যদি কথা দেন শেষ পর্যন্ত 500 থাকবেন, আমরা 500 করব, সমস্যা নাই। সেই জায়গায় 5,000 করে দিব, সমস্যা নেই। কিন্তু এই যে কোর্সের শুরুতে প্রথম 8-10টা ক্লাস না, প্রচুর স্টুডেন্ট থাকে, কিন্তু লাস্টের দিকে ওই যে ভিডিও তো পাওয়া যায়, এই কথা বলে স্টুডেন্ট আর থাকে না, লাস্টে 40 জন 50 জন থাকে। আর লিমিট এগুলো আসলে টাকাতে কিনতে হয়তো, আমরা সমস্যা নেই বাড়াই দিব নি। লিমিট কমাই স্যার দিয়ে গুগলের ওটা ইউজ করে সমস্যা কি স্যার? আচ্ছা ঠিক আছে, আমরা এটা নিয়ে পরে ইনশাআল্লাহ আলোচনা করবো। স্যার শেষ পর্যন্ত ঠিক থাকবো। আছে ঠিক আছে, ওনাদেরকে আপনাকে যারা লিমিটেশনের কারণে গতদিন ক্লাসে জয়েন করতে পারি নাই। আচ্ছা বুঝতে পেরেছি। এখন আমার কথা শুনেন, ভাই ক্লাসটা আমার কথা শুনেন, এগুলা কথা আমরা ক্লাস শেষে আলোচনা করবো, এখন এগুলো না। আর হচ্ছে যে আপনারা যারা ক্লাসে জয়েন করতে পারেন না তাদেরকে বলবেন ভিডিও আমি দিয়ে দিচ্ছি, ওইগুলো আপাতত দেখে নেওয়ার জন্য। স্যার লক সিস্টেমটা আপাতত বাদ দেন, দুই একটা ক্লাস, নতুন ক্লাস তো স্যার অনেকে বুঝতেছে না। লক সিস্টেমটা মনে হয় 2-4 দিন পরে ক্লাস নেওয়ার পরে লক সিস্টেমটা চালু করেন। আর এখন ওপেন রাখেন সবকিছু, কারণ অনেকে বুঝতেছে না বিষয়গুলো। আর ক্লাস নন স্টপ নিতে থাকেন, লাস্টে আমরা আসলে ক্লাসের আউট টপিক নিয়ে কথা বলবো স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। তো রিসার্চ বিফোর টকিং বলতে বোঝাচ্ছি যেটা যেটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, যে আপনি নতুন একটা কিছু কিনতে গেলে আপনার বন্ধু বান্ধবের থেকে কি করেন, জিজ্ঞেস করেন না, ও আরে তুই এই জিনিসটা কিনছিস, এই জিনিসটার দাম কত, এটা বল, আমি তোকে এটা কিনতে চাচ্ছি। এটাকে বলা হয় রিসার্চ বিফোর টকিং বা রিসার্চ বিফোর বাইং। তো হচ্ছে কি, ক্লায়েন্টের আগে প্রথমে বিজনেস বুঝতে হবে। ক্লায়েন্টের ধরেন আপনার একটা ক্লায়েন্ট, মানে এরকম হয় বিভিন্ন সময়, আমরা তো আসলে এগুলো নিয়ে প্রতিনিয়ত কাজ করি, আমাদের আমাদের চোখের সামনে এরকম হয়। ধরেন একজন ক্লায়েন্ট আছে, তার হচ্ছে বাজেট হচ্ছে কথার কথা 1,000 ডলার। কারণ আপনি তো সাহস নাই এত, ওই যে আপনি তো আপনার ভ্যালু জানেন না, আপনার ক্লায়েন্টকে যা বলেন যে আচ্ছা ঠিক আছে ভাই 100 ডলার দিয়ে, কিন্তু ক্লায়েন্টের বিজনেস কিন্তু বিশাল বড়। এখন ক্লায়েন্টকে যখন আপনি 100 ডলারের প্রপোজাল দিবেন, তখন ক্লায়েন্ট মনে মনে বলবে আমি বুঝছি তোমার অবস্থা, তুমি 100 টাকার উপরে যাবা না, তোমাকে আমার দেওয়া হবে না, তখন কিন্তু ক্লায়েন্ট মানে আপনাকে কিন্তু বাদ দিয়ে দিবে। আবার কিছু ক্লায়েন্ট পাবেন এরকম, যার বাজেটই আসলে 10 ডলার, তাকে যদি 200 ডলারের বাজেট দেন, যেমন লোকাল কিছু ক্লায়েন্ট পাবেন যারা হচ্ছে কি 5 ডলারের উপরে কোনো বুস্ট ক্যাম্পেইনই করতে চাইবে না, আর তাকে যদি 500 ডলারের বাজেট দেন, সে আর জীবনে কোনোদিন আপনার কাছে আসবে না, কারণ তো তার তো বাজেট হচ্ছে 5 ডলার। তাহলে আমাদের কি করতে হবে, কোন একটা কাউকে কোন একটা বিজনেস প্ল্যান দেওয়ার আগে তার বিজনেস সম্পর্কে আর কি কি করতে হবে, বুঝতে হবে। ক্লায়েন্টটা কেমন, তার কেমন আচার আচরণ, তার কেমন বিজনেস, তার বাজেট কেমন, এই সম্পর্কে হচ্ছে কি করতে হবে, আইডিয়া নিতে হবে। তারপরে কি করতে হবে, যেটা নিয়ে কাজ করতেছেন সেটা মার্কেট প্রাইস বুঝতে হবে, মার্কেটে সেটা ডিমান্ড কেমন। যেমন কথার কথা লোকাল কথা যদি বলি, এই যে যারা 5-10 ডলারের বুস্টিং করে,
এদের থেকে হচ্ছে যে নর্মালি স্টুডেন্ট আমাদের স্টুডেন্টরা 500-1000 টাকা হচ্ছে কি সার্ভিস চার্জ নেয়। এখন যে $5 বুস্টিং করে তাকে তারা যদি বলেন যে আপনার সার্ভিস চার্জ $5000, 5000 টাকা, সে আপনাকে করাবে? স্যার স্যার আপনার স্ক্রিন কিন্তু নিচের দিকে দেখা যাচ্ছে না স্যার। বুঝতে পেরেছেন আমার কথা? যে সে কিন্তু আপনাকে দিয়ে জি করাবে না। স্যার। আবার হচ্ছে কি যে যার হচ্ছে বাজেট হচ্ছে আপনাকেই দিবে $1000, তাকে তারা যদি বলেন ভাই আমাকে $100 দিয়েন, সে বুঝে ফেলবে যে আপনার দৌড় কতটুকু। তাহলে এর জন্য কি করতে হবে? কাজ করার আগে ক্লায়েন্টকে নিয়ে রিসার্চ করতে হবে। তো এটাই বলতে হবে যে আপনার কোনো একটা নেগোসিয়েশন করার পূর্বে ক্লায়েন্টের বিজনেস সম্পর্কে বুঝতে হবে এবং তাকে মার্কেট প্রাইস সম্পর্কে জানতে হবে। 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে কি ক্লিয়ার কমিউনিকেশন রাখা। আপনার অফার কি করতে হবে? এক্সপ্লেন করতে হবে আপনি কি কি অফার দিচ্ছেন। আপনার অফার দিতে হবে, আপনি কি কি পরিষ্কার ভাবে বলতে হবে যে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে 5টা অ্যাড ক্যাম্পেইন করে দিব, 5টা অ্যাড ক্যাম্পেইন আপনার এই রেজাল্ট আসার একটা সম্ভাবনা থাকবে। আপনি কাজ করেন এই 5টা ইয়ের জন্য আমাকে এই টাকা বা এত এত টাকা আপনি আমাকে অনারিয়াম দিবেন। তাহলে হচ্ছে কি এটা যদি পরিষ্কার না করেন তাহলে ক্লায়েন্ট একটা ধোঁয়াশার মধ্যে থাকবে না, আপনিও একটা ধোঁয়াশার মধ্যে থাকবেন। এর জন্য এই ক্লিয়ার কমিউনিকেশন করতে হবে যে 5টা অ্যাড আপনি কয়দিনে করে দিবেন, কত সময় লাগবে, কত দিন লাগবে, এই বিষয়গুলো কি করতে হবে? আপনাদের ক্লিয়ার কমিউনিকেশন রাখতে হবে। তারপর হচ্ছে কি মিস আন্ডারস্ট্যান্ডিং অ্যাভয়েড করতে হবে। মিস আন্ডারস্ট্যান্ডিং বলতে হচ্ছে কি ক্লায়েন্টকে বললেন একটা কিন্তু করে দিলেন আরেকটা, পরে ক্লায়েন্টকে বলেন ও আচ্ছা ভুল হয়েছে ভাই, এটা তো এরকম না এরকম হয়েছে। একজন প্রফেশনাল মানুষের কাছ থেকে এগুলা কি আশা করা যায় বলেন তো? এগুলা কিন্তু না স্যার। আশা করা যায় না। তো এর জন্য কি করতে হবে? মিস আন্ডারস্ট্যান্ডিং অ্যাভয়েড করতে হবে এবং হচ্ছে কি ক্লিয়ার কমিউনিকেশন থাকতে হবে। কমিউনিকেশনের ক্ষেত্রে মাস্ট বি থাকতে হবে আপনার কাজটা কত দিনের মধ্যে করে দিবেন, কত সময়ের মধ্যে করে দিবেন, কত টাকা দিবেন, কি কি বেনিফিট এনে দিবেন, আপনার দ্বারা কি কি বেনিফিটেড হবে, আপনার দ্বারা আপনি কি কি পারবেন না, এগুলা বলে দিবেন। এখন আপনাকে বাংলাদেশের মানুষজন মনে করে কি জানেন সত্য কথা, এই যে ডিজিটাল মার্কেটার মনে হয় কি করে গ্রাফিক্সের কাজও করে দেয়, ও মনে হয় ভিডিও এডিটিংও করে দেয়। বাংলাদেশের মানুষজন এরকম মনে করে। তাহলে তাকে ক্লিয়ার করতে হবে যে ভাই আমাকে তুমি তোমার কন্টেন্ট দিবা, আমি তোমাকে মার্কেটিং করে দিব। বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করে কি বা যে মার্কেটিং করে সে মনে কন্টেন্ট তৈরি করে, সে বলে ভাই কন্টেন্ট আপনি তৈরি করে দিবেন, এরকম বলে। তো এই জন্য আগে থেকে কি করতে হবে? ক্লিয়ার করতে হবে যে ভাই আপনার কন্টেন্ট আমি জাস্ট হচ্ছে কি আপনার প্রোডাক্ট গুলাকে কন্টেন্ট গুলাকে মার্কেটিং করে দিব। তাহলে এগুলো আগে থেকে ক্লিয়ার করতে হবে না? ইয়েস স্যার। আচ্ছা, তারপর কি উইন 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 স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। উইন উইন স্ট্র্যাটেজি বলতে কি বোঝায়? যে আপনিও জিতবেন আমিও জিতবো। ধরেন আমি একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছি, কিনতে চাচ্ছি, সরি আমি সেল করতে চাচ্ছি $100, এখন আপনি কিনতে চাচ্ছেন সেটা $80। তাহলে কি করতে হবে? এখন এটার উইন উইন সিচুয়েশন কি? $90 দিয়ে ডিল করা। তাহলে এটাকে $90 আনলে হচ্ছে কি আমারও $10 কম হলো, ওনারও আমারও $10 কম হলো, ওনারও $10 হচ্ছে কম গিয়ে হলো। লাভ হলো। তাহলে একটা উইন উইন সিচুয়েশন দুজনের হইলো না? হুম। হুম? না। কোলাবোরেশন করা। তাহলে কি করতে হবে? এরকম উইন উইন স্ট্র্যাটেজি নিতে হবে। আবার বললেন যে হচ্ছে কি আচ্ছা ঠিক আছে খালি শুধু যে টাকা কম বেশি বিষয়টা এরকম না। ধরেন আচ্ছা ঠিক আছে আপনি বলছেন 5টা ক্যাম্পেইন করে দেওয়ার জন্য, আমি বলছি 3টা, আচ্ছা ঠিক আছে 4টা ক্যাম্পেইন করে দিবনি। এরকম মাঝামাঝি আসা ডিল করাটাই হচ্ছে কি উইন উইন স্ট্র্যাটেজি বলা হয়। এরকম আমরা এগুলা কাজ করার সময় এই সবগুলা বিষয় মাথায় রাখতে হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। জি স্যার। তারপর হচ্ছে কি ডোন্ট বি ডেসপারেট। আপনি কি করা যাবে না? ক্লায়েন্টকে ডেসপারেট করা যাবে না। বলবেন না যে প্লিজ স্যার আমাকে কাজটা দেন, প্লিজ স্যার আমি খুবই অভাবী, আমি স্যার বাংলাদেশে থাকি, বাংলাদেশ ইজ এ পোর কান্ট্রি, প্লিজ গিভ মি এ জব, এরকম বলা যাবে না। এরকম বলা যাবে? তাহলে কি তাহলে যে প্রথমটাই তো আমাদের শেষ হয়ে গেল, আপনার ভ্যালু থাকলো না, জি না স্যার। ডেসপারেশন শেষ। শেষ একদম। তাহলে কি করা যাবে না? আপনি বড়জোর বলতে পারেন যে আই ক্যান হেল্প ইউ অ্যাচিভ দিস রেজাল্ট, আমি আপনাকে কি এই রেজাল্টটা অ্যাচিভ করতে সাহায্য করব।
আমাকে নিলে আপনার বিজনেসের 3 গুণ সেল হওয়ার সম্ভাবনা থাকবে, বা নিজেকে হচ্ছে কি নিজের ভ্যালু ক্রিয়েট করা। যেমন আপনি বলতে পারেন যে আমার প্রিভিয়াস যত কাজ করেছি আমারকে হায়ার করার কারণে তাদের হচ্ছে কি সেলসে ধরেন 25% দ্বিগুণ হয়েছে, এরকম জি বিভিন্ন পার্সেন্টেজ আকারে বলবেন, তখন তখন হচ্ছে কি আপনার ভ্যালু ক্রিয়েট হবে। তো এরকম কি করা যাবে না, মানুষের কাছে কাজ ভিক্ষা চাওয়া যাবে না, চাওয়া যাবে। না না। বাংলাদেশের অনেক মানুষজন এরকম করে বিদেশিদেরকে নক করে, আপনারা মনে হয় এগুলো দু একটা দেখছেন দেখছেন না, যে ভাই জি কোন একটা বিদেশি পাইলে মনে হয়েছে যে এ মনে হয় ডলারের ভান্ডার, ডলারের ব্যাংক, এর কাছে ঝাঁকি দিলে ডলার বেরোবে, এই জন্য প্লিজ প্লিজ প্লাস স্যার প্লিজ গিভ স্যার মি এ জব। ওইটাই এয়ারপোর্টের ওরা বেশি করে। এয়ারপোর্টে এটা বেশি করে, তাই না? ও জি যাই হোক, মানে জি স্যার। এগুলা হচ্ছে কি কখনো করা যাবে না, নিজের ভ্যালু লস করা যাবে না। স্যার একটা প্রশ্ন ছিল যে মার্কেট প্লেসে যারা নক দেয়, তো ওদের কেমনে বুঝবো যে ওদের বিজনেসটা কত বড় প্লাস কত চাওয়া যাইতে পারে? ওই জিনিসটা তো ওনাদের প্রথমে হচ্ছে কি ওনাদের বিজনেসটা চাইবেন, যে আপনারা আসলে বিজনেস কি নিয়ে বিজনেস করেন। চলেন আচ্ছা আমরা একটু ডিসকাশন করি, হুম বিজনেস ডিসকাশন করি। তাহলে উনি হুম বলবে যে আমার এটা বিজনেস। এখন নর্মালি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কি প্রোডাক্ট হবে, হয় কোনো ফেসবুক পেজ হবে, না হুম, ইনস্টাগ্রামে একটা প্রোফাইল হবে, না হলে কোনো একটা ওয়েবসাইট হবে, হবে না? জি, অথবা অ্যাড ক্যাম্পেইনিং হইতে পারে। কিছু এরকমই তো কিছু একটা হবে। এন্ড হ্যাঁ ফেসবুকের পেজ পাইলে তো আপনি ফেসবুকের পেজে গেলে তো বুঝতে পারবেন এর ক্যাম্পেইন বাজার ইটা কেমন, প্রোডাক্ট হ্যাঁ কি, এর পেজে কি পরিমাণ লাইক কমেন্ট আছে, সরি মানে কি পরিমাণ অডিয়েন্স আছে, আর এরা হুম, কি প্রোডাক্ট সেল করে, এগুলোর দাম কেমন, তাই তো ক্লায়েন্টের হচ্ছে যে বুঝতে পারবেন ওর আসলে কত বড় বিজনেস। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। আবার অনেকের তো বাজেট একবারে ফিক্স থাকে, দিয়ে দিয়ে চলে যায়, মানে এত টাকার কাজ এত হ্যাঁ টাকা করলে প্রোডাক্টের করো। দাম দেখে আমি কিভাবে বুঝবো যে মানে আমার কেমন অ্যামাউন্ট চাওয়ার দরকার বা কি? এখন ধরেন আপনার কি আপনার ক্লায়েন্ট এক একটা প্রোডাক্ট ধরেন $500 বিক্রি করতেছে, এন্ড ওই জায়গায় কি আপনি ওই প্রোডাক্টটা সেল করতে আপনি কি আপনার ভ্যালু $5 চাইবেন? না, না। $50 চাইতে হবে একটা একটাতে। $500 একটা প্রোডাক্ট সেল করতে আপনার যে পরিমাণে এফোর্ট দিতে হবে, আবার একটা $1 প্রোডাক্ট সেল করতে কি সেই পরিমাণে এফোর্ট লাগবে? না, ডেফিনেটলি লাগবে না। এখন $1 প্রোডাক্টে আপনার স্যার সার্ভিস। একটা কথা বলতাম, জি বলুন। স্যার আমাদের একটা পার্সেন্টেজ দেন, যে শতকরা এত পার্সেন্টের মতো একটা আনুমানিক টাকা আপনি বাইরের কাছ থেকে বা ইয়ের কাছ থেকে, ক্লায়েন্টের কাছ থেকে আমরা চার্জ করবো আর কি, স্যার এরকম এটা একটা মুখস্থ পার্সেন্টেজ দেন, বিদ্যা বলা তাহলে যাবে আমাদের না, এটা একটু সুবিধা মুখস্থ হয়। বিদ্যা বলা যাবে না, এটা হচ্ছে না আমরা স্যার কম বেশি করে নিব স্যার, এটা আপনার আমার আইডিয়াটা লাগতো একটা শুনেন শুধু। প্রশ্ন আমার ছিল। কথা শুনেন, এটা হচ্ছে আপনার এটা ক্লায়েন্টের উপরে, এটা আপনি কমিউনিকেশনের কোন উপর আপনার চিন্তা ডিপেন্ড করতে হবে? করবে যে আপনি কেমন চাইবেন। আর মার্কেট প্লেস গুলাতে তো হচ্ছে যে আপনি আদার্স যারা গিগ দিছে, বিশেষ করে ফাইবারের ক্ষেত্রে আদার্স গিগ রিসার্চ করে তো আপনি প্রাইসটা দিচ্ছেন, ওইখানে তো আর নতুন করে হচ্ছে যে আপনার ডিসকাশন করার কোনো কিছু নাই। আপনি পরবর্তীতে যদি কোনো কাস্টম অর্ডার ক্রিয়েট করে সেক্ষেত্রে আপনি ডিসকাশন করতে পারেন। বুঝতে পেরেছেন আমার কথা? যেমন আমি যদি একটু খেয়াল করি, যেমন কথার কথা, আমরা যদি একটু ফাইবারে যাই, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে যদি আসি, দেখেন মোটামুটি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে যারা আছে সবাই $10, $75, $195, $25, $40, $130, $25, মানে এটা কাজের উপর ডিপেন্ড করতেছে আর কি। $195, $40, $45, $50, $60, $10, 155, তাহলে যে মোটামুটি যে যতগুলা দেখলাম মোটামুটি অ্যাভারেজ 30, 40, 50 এর মধ্যেই না সবগুলা। জি এবং আপনার কাজের উপর ডিপেন্ড করে তখন কি হবে, আপনি তখন এই যে প্রাইজিংটা দিবেন যে আপনি এত এত কাজের জন্য এই প্রাইজিং দিচ্ছেন, এটা তো রিসার্চ করে নেবেন। হুম আর লোকাল ক্লায়েন্টের সাথে ধরুন কথা ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে ঠিক আছে তার ক্যাম্পেইন বাজেট হচ্ছে $1,00,000, ওই জায়গায় অবশ্যই আপনি $500 চাইবেন না। না স্যার। আপনি তখন হচ্ছে কি তাকে বলতে পারেন যে ঠিক আছে তোমার এই ক্যাম্পেইনের জন্য আমাকে $5,000 দাও, আর হচ্ছে কি এত পার্সেন্ট সেল আসলে তুমি আমাকে এত পার্সেন্ট হচ্ছে যে একটা বোনাস বা পার্সেন্টেজ কমিশন দিতে পারো। পার্সেন্টেজ
ও স্যার, এইখানে কি সেটা চাওয়া যেতে পারে? যেমন 1 লাখ টাকার প্রজেক্ট তার আছে, যদি সে আমাকে 5,000 টাকা দেয় আর যে রেমুনারেশন, আমি যদি তাকে 10% চাই, তাহলে কি পাওয়া যেতে পারে নাকি অনেক আরেকটু অ- চাইতে অনেক হবে? অনেক অনেক ক্লায়েন্টই আছে, লোকাল অনেক ক্লায়েন্টই আছে এরকম ভাবে ডিলে আসে যে ঠিক আছে, তোমাকে আমি এখন কম টাকা দিচ্ছি, তুমি এত আমার টার্গেট এত এর উপরে সেল করে আনে দিতে পারলে আমি তোমাকে এত টাকা দিব। এরকম অনেক ক্লায়েন্টই বলে, নিজে থেকে অফার দিবে, আপনার অফার দিতে হবে না। আচ্ছা আচ্ছা। স্যার এই অ্যাড চালাতে তো আমারও তো কষ্ট পড়বে, এইটার কি এর সাথে কানেক্ট হবে? কি বললো বুঝি নেই, কি বলছেন? স্যার এই অ্যাড চালাতে স্যার আমারও তো স্যার খরচ হবে না স্যার? অ্যাড আপনার টাকাতে কেন চালাবেন? অ্যাড চালাবেন ক্লায়েন্টের টাকা দিয়ে। আচ্ছা। হুম, হুম। আমরা জাস্ট করার জন্য আপনি রেমুনারেশনটা জাস্ট নিব। হচ্ছে এটাকে সেট আপ করে দিচ্ছেন। ও আচ্ছা স্যার স্যার। ব্যাংকে যে অ্যাকাউন্টটা, মানে ওখানে একটা অ্যাকাউন্ট চাই, মানে ওটা কি ক্লায়েন্টের অ্যাকাউন্ট দিতে হবে? এইটা ধরেন ক্লায়েন্টের পেজ, এই হ্যাঁ হ্যাঁ। পেজের ভিতর আপনাকে অ্যাক্সেস দিল, এখানে আপনি অ্যাক্সেস নিলেন, এই পেজের ভিতরে অ্যাড রান করতে গেলে ক্লায়েন্টেরই তো হচ্ছে ই করবেন, কার্ড এখানে অ্যাড করবেন, ক্লায়েন্টের ক্লায়েন্টের সবকিছু টাকা এটাই এখান বলতে থেকে চাইছি। কাটবে, আপনাকে জাস্ট অনারিয়াম দিবে এরকম। এই অ্যাড ক্যাম্পেইনটা রান করতে ধরুন আপনার ডলার চার্জ হচ্ছে ধরুন $40, আপনাকে এক্সট্রা $40 এটা দিয়ে দিবে, আপনারই হ্যাঁ। কেন দিবেন? আর এই জিনিসটা হচ্ছে লোকাল লোকাল ক্লায়েন্টের ক্ষেত্রে। বাংলাদেশি যারা থাকে, যেমন হচ্ছে কথার কথা, বাংলাদেশের ক্লায়েন্ট আছে এরকম যাদের হচ্ছে কি কার্ড না, বিশেষ ম্যাক্সিমাম দেখবেন, বিশেষ করে যারা গার্মেন্টস এর সেল করে, ওই যেমনি যে এলাকার দোকান টোকান থাকে না, হুম। এদের হচ্ছে কোনো কার্ড টার্ড তো থাকে না, এরা বলে ভাই প্রোডাক্ট আমার, জিনিস আমার, আপনি মার্কেটিং করবে দিবেন, আপনার কার্ড আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সবকিছু আপনার অ্যাড ম্যানেজার, আপনার জাস্ট খালি আমার সেল আইনা দেন ভাই, আমি আর কিছু বুঝি না। তখন আপনি কি করবেন? তখন তাকে আপনার কার্ড দিয়ে হচ্ছে কি অ্যাড রান করে দিবেন, বিনিময়ে আপনি হচ্ছে কি ধরুন কথার কথা এখন ডলারে 120 টাকা, আপনি তার থেকে ডলার রেট নেবেন কত করে? 140 টাকা করে। হুম, বুঝতে পারছি। আবার আপনি তাকে বলবেন ভাই আমাকে দিতে হবে না, কোনো অনারিয়াম দিতে হবে না, আমি তোমাকে এমনি কাজ করে দেবো, কিন্তু ডলারে দিবা তুমি 180 টাকা করে, হুম, সেটা তো সে অথবা বুঝে যাবে না যে অথবা 180 টাকা। 200 টাকা করে। আর মার্কেটে তো এখন 150 টাকাও দেয় অনেকে। তাহলে কি এই যে 120 টাকার উপরে কি বাকি টাকাটা হচ্ছে কি আপনার নিজে। অনারিয়াম? সে বুঝলে হুম। সমস্যা কি? তাকে তো বলেই নিচ্ছেন আপনি। তাহলে বলেন যে আচ্ছা। আপনি আমাকে কার্ড এনে দেন, আমি আপনাকে কার্ড দিয়ে করে দিচ্ছি, সেই তো বিপদে থাকবে, তার তো কার্ড নাই। বুঝছি। স্যার এই বিষয়টা আরেকবার বুঝাবেন, বুঝি নাই। কোন যে বিষয়টা? কারেন্ট অ্যাকাউন্ট ভাই হচ্ছে দাগাদাগি করতেছেন কে? হলুদ দাগ দিচ্ছেন কে? স্যার এই যে প্রাইসিং এর বিষয়টা একটু আরেকবার একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো। কোন অংশটুকু স্যার সেটা ধরেন বলেন। অ্যাকাউন্ট হচ্ছে স্যার প্রাইসিং ক্লায়েন্ট। এর বিষয়টা আরেকবার স্যার শুরু থেকে একটু বুঝাই দিলে একটু ভালো হতো স্যার আমাদের জন্য। আচ্ছা স্যার ঠিক আছে। নেটওয়ার্ক প্রবলেম তো স্যার, এই কারণে স্যার কথাগুলো কেটে কেটে আসতেছে। আর স্যার এই স্ক্রিনের উপর কে দাগ দিতেছে স্যার, এরকম বিচ্ছিরি একটা লাগতেছে স্যার। এগুলা হ্যাঁ, তো দাগ এটা দিচ্ছে তো কে যেন, বুঝতেছি না, এই যে আবার দাগ দিচ্ছে। যে দিচ্ছে ধরে সে বের তো করে বুঝতে দেন। পারছে, অফ করলেই তো হয়। স্যার এইসব লোকদের বের করে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা আবার একটু বলি প্রাইজিং এর যে বিষয়টা। ধরেন আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করতেছেন, দুইটা ওয়েতে আমরা দেখবো, একটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল, আর এটা হচ্ছে কি লোকাল। জি। এই দাগাদাগি কিন্তু আমি করতেছি, এটা আবার বকা টকা দিয়েন না, লালটা আমি দিচ্ছি। ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের ক্ষেত্রে কি করবেন? ক্লায়েন্টের থেকে ফেসবুকের অ্যাক্সেস নেবেন, ক্লায়েন্ট আপনার ফেসবুক অ্যাক্সেস দেবো, এই অ্যাড ম্যানেজারে ক্লায়েন্টের কার্ডই অ্যাড করে দিবেন। কারণ ক্লায়েন্ট যদি আপনার অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে ই করে চলে যায়, ক্লায়েন্ট যদি পরে টাকা না দেয়, এর জন্য যদি এরকম হয় কখনো, তাহলে আগে পেমেন্ট নেবেন। লোকালের ক্ষেত্রে সেম, আগে পেমেন্ট নেবেন পরে হচ্ছে অ্যাড রান করে দিবেন। আর ক্লায়েন্টের ক্ষেত্রে তো হচ্ছে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে তো ক্লায়েন্টের কার্ডে তো আগে থেকে ডলার ইনভেস্ট করা থাকবে, আপনার তার এখানে পেন নাই, তার কার্ড দিয়ে তার হচ্ছে কি অ্যাডটা রান করে দিবেন। অ্যাড রান করে দেওয়ার সময় আপনার অ্যাড রান করার জন্য যতটুকু অনারিয়াম দেওয়া দরকার, ধরুন $40 বা $50, এই ডলারটা আপনাকে হচ্ছে কি আপনার অ্যাকাউন্টে পে করে দিবে। এ পর্যন্ত ক্লিয়ার? ইয়েস স্যার। আর লোকাল ক্লায়েন্ট ক্ষেত্রে স্যার আমি বুঝি নাই, $40 বা $50 কি করবে আমার? এটা আপনি যে অ্যাডটা রান করে দিলেন এর জন্য আপনি পারিশ্রমিক নেবেন না, হ্যাঁ, সেই বুঝছি। পারিশ্রমিক এটা।
স্যার অ্যাড রান করার সময়, অ্যাড রান করার পরে নাকি অ্যাড রান করার আগে স্যার আমরা তাদের থেকে আমাদের পারিশ্রমিকটা নিতে হবে স্যার? এটা নর্মালি অ্যাড রান করার পরেই দিয়ে দেয়, আচ্ছা কিন্তু যদি স্যার আপনার আমাদের বাড়িতে কি করা হয় সেক্ষেত্রে আগে টাকা নিতে হবে। স্যার আমাদের আচ্ছা। কি কোনো লাইভ ক্লাস থাকবে যেখানে আপনি অ্যাড রান করতেছেন? না, ওইরকম লাইভ ক্লাস দেখানো সম্ভব হবে না, কারণ ক্লায়েন্টের ডিটেলস হচ্ছে ইনফরমেশন লিক হবে এখানে। কারণ স্যার এই প্রাইসটা আপনার এখানে ক্লায়েন্টের 300 জন মানুষ ইনফরমেশন আছেন, ইউজ করা যাবে না। 300 জনই যে আল্লাহ তাআলার ফেরেশতা এরকম কেউ আছেন? স্যার আল্লাহ তার ফেরেশতা না, আল্লাহ তার শয়তান যে আছে সবাই বুঝে বোঝা যায়। তাহলে আমি স্যার কেন এখানে স্যার আপনি তো আমার দেখালেনই ক্লায়েন্টের আমি কেন ইনফরমেশন আমার লিক করা ক্লায়েন্টের যাবে না। ইনফরমেশন আপনাদেরকে দেখাবো? আচ্ছা ঠিক আছে, জি এগুলো নিয়ে পরবর্তীতে বুঝাবে, যেটা বুঝতেছি সেটা বুঝান। তারপর লোকালের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, লোকালের ক্ষেত্রে কি হবে? লোকালের ধরেন কোন ধরেন আমি এসে আপনাকে বললাম যে আপনি আমাকে একটা অ্যাড রান করে দেন আপনার অ্যাড ম্যানেজার দিয়ে, আমার শুধু ফেসবুক আইডি আছে আর কিচ্ছু নাই, আপনি জাস্ট আপনার কি কি করতে হবে আপনি করেন, ভাই আমি এত কিছু বুঝি না, কয় টাকা লাগবে খালি আমার বলেন। তখন আপনি আমাকে বললেন যে ঠিক আছে আমি আপনার অ্যাড ক্যাম্পেইন করে দেবো, অ্যাড ক্যাম্পেইন করতে গেলে আপনাকে হচ্ছে কি 180 টাকা পার ডলার দিতে হবে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি বলেন তাহলে আপনার বাজেট কত? আমি বললাম আমার বাজেট হচ্ছে $10। তাহলে $10 হলে এখানে বাজেট কত টাকা হলো? এখানে 800 টাকা, 1800 টাকা হলো। এই 1800 টাকা আমি আগে আপনাকে পে করব, আচ্ছা পে করে পরে এই টাকা আপনি তখন বলবেন যে আপনার টাকা আমার ডলারে কি করতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে, এই জন্য আগে দিতে হবে, দিয়ে আপনি সেটাতে কি করে দিবেন, পরে অ্যাড তার অ্যাড করে ক্যাম্পেইন দিব। রান করে দিবেন। জি স্যার এটা কি লোকালের ক্ষেত্রে হবে স্যার? হ্যাঁ, এটা লোকালের ক্ষেত্রে যাদের কার্ড থাকবে না, আচ্ছা স্যার। আর যাদের কার্ড আছে তাদের ওই সেম ওয়েতে তার কার্ড দিয়ে তার অ্যাকাউন্টে অ্যাড রান ক্যাম্পেইন করে দেবেন। ক্যাম্পেইন রান করার পরে যখন ক্যাম্পেইনটা একদম অ্যাক্টিভ হয়ে যাবে, রেজাল্ট আসা শুরু করবে, তখন আপনাকে তার পেমেন্ট দিয়ে দিবে। আর আপনি অ্যাড রান করে দিলেন, সেটাতে কোনো রেজাল্ট আসলো না, অ্যাক্টিভ হইলো না, তাহলে কি আপনাকে টাকা দিবে? না স্যার। বুঝতে পেরেছি? জি জি স্যার স্যার। বুঝতে পারছি। জি স্যার বুঝছি। তাহলে এইভাবে কি করতে হবে? নেগোসিয়েশন করতে হবে। তারপর হচ্ছে কি যে একটা রিয়েল টাইমে স্ক্রিপ্ট হতে পারে এরকম যে ক্লায়েন্ট আপনাকে বললো ইউর প্রাইস ইজ টু হাই। এখন এই প্রশ্নের উত্তর আপনারা কি অ্যান্সার দিবেন বলেন তো? আপনি একটা ধরেন $100 চাইলেন কোন একটা ইয়ে সার্ভিসে, কারণ ক্লায়েন্ট হিসেবে আমি আপনাকে বললাম যে ইউর প্রাইস ইজ টু হাই। তাহলে এই ক্ষেত্রে আপনার যুক্তিটা কি হবে, কি বলে আপনি তার থেকে টাকাটা নেবেন বলেন তো দু একজন? স্যার স্যার এই ক্ষেত্রে স্যার আমি উইন উইন স্ট্র্যাটেজি ইউজ করবো স্যার। আর কেমন আমার বলতে যে পারেন? ওইটা ইউজ করবো স্যার। মনে করেন স্যার এখন আমার প্রাইসিং ছিল $100, ওইখান থেকে স্যার আমি বললাম স্যার আমি যে মানে $90 আনতে পারবো। আর বারবার ক্ষেত্রে আমার তো সবচেয়ে আমার পারিশ্রমিক যাবে, আমার মেধা শ্রম যাবে। সেক্ষেত্রে আমার তো আপনার প্রতি আমি ডিসকাউন্ট হিসেবে অথবা কোনো কিছু হিসেবে আমি $10 কমাচ্ছি, আমি $90 পর্যন্ত করতে পারবো। সেক্ষেত্রে ক্লায়েন্ট একটু চিন্তা ভাবনা করবে, সে আবার বলবে যে আচ্ছা ঠিক আছে $90 করতে পারেন। এই সেক্ষেত্রে কথা স্যার বললে ওইভাবে আমি শুনেন, নেগোসিয়েশন করতে এই পারি। কথা বললে আপনি শুরুতে সারেন্ডার করে দিলেন, $10 কমাই দিলেন। আপনি যখন আর দোকানে আমরা বলবো আমি বলি কোন দোকানে কোন একটা প্যান্ট কিনতে যান, যদি বলেন ভাই একটু কমান, যদি 100 টাকা কমায়, আপনি মনে মনে চিন্তা করেন যে আরে মনে হয় একটু বলে আরো 100 টাকা কমাইতে পারে। স্যার আমি কি তাহলে প্রথমে স্যার ওর স্কিলটাকে পিচ স্যার করব? আমরা এটার সাথে তার আরো কিছু অফার করতে পারি যে স্যার আপনি এর কাছে স্যার অর্ডিনারি কিছু পাবেন আমরা আরো, তাকে লাভ মানে দেখাবো প্লাস যে ঠিকই আপনি যদি থাকবে। এত টাকা খরচ করেন তাহলে আপনি আরো স্যার এই বেশি জায়গায় আমরা ভ্যালু দেখাতে পারি প্রফিট যে পাবেন, এরকম তাকে এখানে বুঝাবো। কিন্তু আপনারা একটা জিনিস ভুল করতেছেন, আপনার স্যার হয়েছে কি ভ্যালুটা আমরা আগে ক্রিয়েট বলবো, করতে হবে। ও স্যার আমরা আচ্ছা। বলবো যে জি ভালো স্যার এই জিনিসের জায়গায় একটু ভ্যালুটাকে ক্রিয়েট করতে ভালো হবে। জিনিসের একটু দাম বেশি, এই কথা বলছি। মানে স্যার কোয়ালিটি আমরা ফুল স্যার দেখাবো আমাদের আমাদের সার্ভিস লাভ সম্পর্কে দেখাবো বলুন। যে স্যার আপনি আমার যদি এত না টাকা এক খরচ কথায় করেন তো আমার আপনি বেশি লাভবান হবেন। ঠিক আছে, নিজে ভ্যালু ক্রিয়েট করতে হবে। তো স্যার কেমন আগে তো হতে পারে? আমার স্কিলটাকে পিচ করতে হবে, মানে যেহেতু আমার স্কিল আছে বা দেখাইতে হবে যে বাকিদের চেয়ে আমার সিচুয়েশনটা ভালো অ্যাজ এ সেটাই। স্কিল, তো সেক্ষেত্রে সেটা আপনারা এখানে এটা বলতে পারেন যে বেসড অন ইউর গোলস আই উইল প্রোভাইড ABC সার্ভিস উইচ হেল্প ইউ টু অ্যাচিভ বেটার ROI। আমি আপনাকে যে সার্ভিসটা দিচ্ছি আপনার ROI ক্ষেত্রে, রিটার্ন অন ইনভেস্টের ক্ষেত্রে এটা সবচেয়ে বেস্ট কাজ করবে। ইফ ইউ নিড, আপনার জি যদি এটা প্রয়োজন হয় তাহলে আমি হচ্ছে কি এটা এর চেয়ে কম প্রাইস আপনাকে কাস্টমাইজ করে দিতে পারবো, তবে এই প্রাইসটা নিতে ফলাফল গেলে কি ভালো আসবে না। আপনার এই প্রাইসে নিতে হবে। এই কথা যখন বলবেন আপনার ভিতর যখন সে কনফিডেন্স দেখবে, সে কিন্তু দুইবার চিন্তা করবে।
যেমন কথা কথা দোকানে প্যান্ট কিনতে বলছেন, সে ভাই বলে ভাই এই টাকাতে আপনি তেনাও কিনতে পারবেন না, ভালো প্যান্ট কিনতে গেলে 1,000 টাকাই লাগবে। তখন কিন্তু আপনার মাথার মধ্যে কাজ করে, আচ্ছা ঠিক আছে বহুজন ছাড়তেছে, তার মানে আসলে মনে হয় এটা ভালো জিনিস, এই জিনিসটা মাথায় কাজ করে না? জি স্যার। জি স্যার। আল্লাহ দুনিয়া তো সবাই এই একই সাইকোলজিতে চলে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু শুরুতে যদি দাম কমাই দেন তাহলে যে দাম কমাইছেন আপনার মাইন্ড করেন না, কিন্তু আপনাকে কিন্তু টার্গেট করে আমি কিছু বলতেছি না। তো হচ্ছে তো হচ্ছে যে তাহলে শুরুতে কি দাম কমানো যাবে না? আপনি বড় এটা বলতে পারেন যে আচ্ছা ঠিক আছে, ক্লায়েন্ট তো হাতছাড়া করা যাবে না, আপনি বলতে পারেন ঠিক আছে তুমি যা চাচ্ছ ওটার উপর আমি একটা কাস্টমাইজ করে একটা প্যাকেজ রেডি করতে পারি। তাহলে আমি হয়তো বা এখন তোমাকে 5টা অ্যাড ক্যাম্পেইন করে দিতাম, তুমি যে বাজেট দিচ্ছ ওই বাজেটে 3টা অ্যাড ক্যাম্পেইন করা যেতে পারে, তাহলে তুমি 3টা দিয়ে দেখো আসলে কি কি হয়। হয়? যদি বেটার হয় তাহলে পরবর্তী তুমি দাম বাড়ায় বাকিটা নিয়ে নিও। এটা নিজের উপর কনফিডেন্স থাকতে হবে, আর নিজের উপর কনফিডেন্স না থাকে তাহলে ওদের বলবেন ঠিক আছে আমি 100 বলছো তুমি দিতেছ না $50, ভাই কাস্টমারে দাও, কাস্টমার দিতেই হবো। স্যার সেক্ষেত্রে স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। জি ওই ক্ষেত্রে স্যার মনে করেন যে আমি একজন মানে ফ্রেশ ফ্রেশার হিসেবে আমি ওই জায়গায় কাজ করতেছি ফাইবারে। সেক্ষেত্রে স্যার আমি যদি ওই নেগোসিয়েশন করতে যাই, সেক্ষেত্রে তো সে আমাকে বলবে আপনার তো রেটেড নাই, কোনো কিছু রেট নাই, সেক্ষেত্রে আমি আপনার কিভাবে পোর্টফোলিও আপনার দেখাবেন। হ্যাঁ। আর আচ্ছা স্যার। একদমই যদি ফ্রেশার হন শুরুতেই বলবেন না যে তার দাম কমায় দিবেন না, শুরুতে বলবেন যে ঠিক আছে আমি কাস্টমাইজ করে দিচ্ছি, ও আচ্ছা ঠিক আছে স্যার। তুমি আগে স্যার রেজাল্টটা দেখো। জি স্যার। নিজের পেজ প্রোফাইল এগুলো যদি ঠিকঠাক মতো থাকে তাহলে ফ্রেশার হইলেও এক ধরনের কনফিডেন্ট আসে ক্লায়েন্টের যে না হুম। নিজেরটা গুছিয়ে এটা রাখছে তো তো ওই যে আমারটা কাজ করার সময় আপনারা যে 3 মাস কোর্স করেছেন অন্তত ফেসবুকে নিজের একটা পেজ আছে, হ্যাঁ জি জি এগুলা গোছানো ইউটিউবে একটা চ্যানেল আছে, জি তারপরে এসইওর জন্য একটা ওয়েবসাইট আছে, এগুলো তো মাস্ট বি আছে। তো জি এগুলোতে আপনার জন্য একটা অন্তত 5টা কন্টেন্ট লিখছেন, 5টা গ্রাফিক্সের ইমেজ বানাইছেন, এগুলো তো আপনার পোর্টফোলিও। জি স্যার। মানে স্যার আমরা এই 3 মাসে যে কাজগুলো করছি ওগুলোই আমাদের পোর্টফোলিও। হ্যাঁ, এবং আমরা যে আগামী 3 মাস যেগুলো কাজ করবো এগুলো আপনার একটা পোর্টফোলিও হিসেবে রেখে দিবেন। হুম। আচ্ছা স্যার ওই জি যে স্যার। এসইও তে যেটা আছে যে আমরা ওয়েবসাইট প্র্যাকটিস করি, আমি অনেক একজনকে জিজ্ঞেস করছিলাম যে আমি যেটা প্র্যাকটিস করেছি সেইটা কি আমার পোর্টফোলিও হিসেবে রাখতে পারি কিনা এসএস টুলে আর কি। তো উনি বলছেন না এটা রাখবেন না, এটা রাখলে এটা রাখা আসলে ঠিক আপনি হবে। যেটা করছেন এটা সাবডোমেইনটা করছেন, তো জি সাবডোমেইন আসলে জি অ্যাকচুয়াল স্যার। রেজাল্ট আসে না। আচ্ছা আচ্ছা এসইওর ক্ষেত্রে আপনার একটা ডোমেন হোস্টিং থাকতে হবে, মাস্ট বি। বুঝছি মানে অরিজিনাল ডোমেন স্যার হোস্টিং। এসইওর ক্ষেত্রে আমাদেরকে একটা ডোমেন আর হোস্টিং কিনতে হবে, আমরা যেগুলো ব্যবহার করছি ওগুলো দিয়ে করা যাবে না। কাজ করতে পারবেন বাট কিন্তু পোর্টফোলিও হিসেবে রাখতে পারবেন না। পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, বুঝতে পেরেছি। জি 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 স্যার, জি স্যার স্যার। আমরা কি গিট হাবও আচ্ছা পোর্টফোলিও হিসেবে রাখতে পারবো না? কি বলেছেন বুঝতে পারিনি। স্যার বলতেছি গিট হাব থেকে যদি আমরা প্রোফাইল সাজাই। হ্যাঁ সেটাও করতে পারবেন। জি স্যার। গিট হ্যাপের এটা আলাদা ইয়ের জন্য, ওয়েব ডেভেলপমেন্ট এগুলোর জন্য। স্যার স্যার ভয়েস রিপিট হয় স্যার, ভয়েসটা আওয়াজ আসতেছে। কার এখানে যেন মাইক অন করা, এখন দেখবেন আসে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলছিলাম একটু ঘোষণা দেন যে যারা কথা বলবে তারা শুধুমাত্র তারাই মিউটটা অন করবে, বাকি সবাই যেন মিউট অফ রাখে, তাহলে ভালো হবে। মামুন আপনারটা অফ করেন, আপনার এখান থেকে রিপিট আসে মামুন স্যার। তাহলে আজকে এই পর্যন্ত যতটুকু আমরা বললাম আপনারা সব বুঝতে পেরেছেন। আজকে আমরা 2টা টপিক নিয়ে আলোচনা করেছি, একটা হচ্ছে কি এথিক্যাল স্ট্যান্ডার্ড ইন আইসিটি ওয়ার্কপ্লেস, স্যার আর আমার একটা একটা হচ্ছে কি প্রশ্ন ছিল। প্র্যাকটিস নেগোসিয়েশন। আমরা একটু প্রশ্নে পড়ে যাব, বুঝতে পেরেছি সবাই? জি স্যার। তাহলে জি জি স্যার। আপনাদের স্যার জন্য কালকের একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে হোমওয়ার্কটা এরকম, আপনি 5টা এথিক্যাল রুলস লিখবেন। আর হচ্ছে কি নিজে যে যে সার্ভিস গুলো জানেন সেই সার্ভিসের একটা প্রাইস লিস্ট তৈরি করবেন। আপনি যে যে স্কিল গুলো জানেন সেই স্কিলের মার্কেটে আসলে প্রাইস কত, এগুলো ফাইবার দেখেও যে রিসার্চ করবেন, এরকম দেখে রিসার্চ করবেন। ঠিক আছে? জি আচ্ছা সার্ভিসের ক্ষেত্রে সর্বনিম্ন 10টা যেন থাকে, সর্বনিম্ন 10টা, এর উপরে যতটা রাখতে পারেন। আচ্ছা বুঝতে পেরেছি? জি স্যার এটা কোয়েশ্চেন করা জি যাবে? স্যার। কোশ্চেনের সময় নিচ্ছি।
সবাই বুঝতে পেরেছি? জি স্যার। জি আচ্ছা ঠিক স্যার আছে। স্যার স্যার বুঝতে পারছি বাট আমার একটা কথা ছিল। এগুলা তো এথিক্স গুলা তো আচ্ছা তাহলে স্যার আজকের আমাদের ক্লাস এই স্যার পর্যন্তই। আপনারা হচ্ছে যে ইনশাল্লাহ স্যার নেক্সট ক্লাস আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। স্যার সবাই ভালো স্যার থাকবেন, স্যার একটা সুস্থ কথা বলার থাকবেন। ছিল স্যার। স্যার এই এথিক্স গুলা তো আসসালামু স্যার আলাইকুম ইয়ের স্যার। উপরে